সিলেট বর্ডার হাইকিং নাকি ইদানিং বেশ ট্রেন্ডে আছে। বাংলাদেশি অলমোস্ট সব ট্রাভেল ইউটিউবারদের পেজ কিংবা চ্যানেল ভিজিট করলে এই একটা ট্রিপই দেখলাম বেশ কমন থাকছে ইদানিং, সিলেট বর্ডার হাইকিং। আসলেই কি এই ট্রিপটা এতটা উর্দি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বর্ষার সুন্দর এক সকালে আমরা বেরিয়ে পড়লাম সিলেট বর্ডার হাইকিংয়ের উদ্দেশ্যে। 6:30 বাজতেছে প্রায়, আর আমি যাচ্ছি এখন বাস স্টপের দিকে, যেখান থেকে আমি সিলেটে যাব। আর এই হচ্ছে আমার ট্যুরমেট জয়। সো সে আজকে আমার সাথে যাচ্ছে, আমার কাজিন। আমার আরেকজন ট্যুরমেট আছে সাথে, তার ব্যাপারে একটু পরে বলছি। হাইকিং শুরু করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে সিলেট। তাই হবিগঞ্জের বাহুবলের মৌচাক বাস স্ট্যান্ড থেকে উঠে পড়লাম সিলেটগামী বাসে। প্রায় 2 ঘন্টার মতো পথ পেরিয়ে পৌঁছে গেলাম মুগ্ধতার শহর সিলেটে। সিলেটে এসে প্রথমেই দেখা করলাম আজকে আমাদের আরেক ট্যুরমেট এবং আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড সৌরভের সঙ্গে। তো এটা হচ্ছে সৌরভ, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। ও হচ্ছে সিলেটের নেটিভ, লন্ডনী সিলেটি। আচ্ছা, তো আমরা ইউনিভার্সিটি অনেক ক্লোজ ছিলাম, বাট আমাদের একসাথে এখনো ক্লোজ অবভিয়াসলি। বাট ইউনিভার্সিটিতে কখনো ওইভাবে আসলে হাইকিংয়ে যাওয়া হয় নাই। ট্যুরে যাওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে, বাট হাইকিংয়ে আমাদের এই প্রথমবার। তো আই গেস ট্যুরটা অনেক এনজয়েবল হবে। আমরা আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে 3 জনে উঠে পড়লাম কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে। সামনে প্রায় 1 ঘন্টার মতো পথ। সিলেটের রাস্তার দুপাশের চমৎকার সব চা বাগান দেখতে দেখতে ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ টোল বক্সের একটু পরেই নেমে একটা অটোরিকশা নিয়ে নিলাম। গন্তব্য উৎমাছড়া, কারণ আমাদের আসল জার্নিটা শুরু হবে সেখান থেকেই। বাংলাদেশ ভারত সীমান্তের একদম কোল ঘেঁষে পাহাড় আর ঝর্ণার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের যাত্রাটা হবে উৎমাছড়া থেকে বিছনাকান্দি পর্যন্ত। তবে হাঁটা শুরু করার আগে উৎমাছড়ার সৌন্দর্যটা একটু মন ভরে দেখে নিলাম। কলকল করে বয়ে চলা পানির শব্দ, দূরে মেঘালয়ের পাহাড়, পাহাড়ের গায়ে ভেসে থাকা মেঘ আর বর্ষার সতেজ সবুজ প্রকৃতি, সবকিছু মিলিয়ে জায়গাটার একটা আলাদা মায়া আছে। কিছুক্ষণ সেই সৌন্দর্যে ডুবে থাকার পর শুরু হলো আমাদের হাইকিং। সো এখন আমরা আছি হচ্ছে উৎমাছড়ায়। আমরা এখান থেকে আমাদের হাইকিং জার্নিটা স্টার্ট করতে যাচ্ছি। আর এটা শেষ করতে মেবি 2 ঘন্টা অথবা 2 ঘন্টার বেশি লাগতে পারে, এটা আমাদের হার্টের উপর ডিপেন্ড করতেছে। তো এখান থেকে জার্নিটা শুরু, লেটস সি এটা করতে কতক্ষণ লাগে। উৎমাছড়া ক্রস করে আমরা হাঁটতে শুরু করলাম তুরংছড়ার উদ্দেশ্যে। বর্ডারের একদম কোল ঘেঁষে এগিয়ে চলছি আমরা। সামনে দীর্ঘ পথ, আর মাথার উপর তখন বেশ কড়া রোদ। হাঁটতে হাঁটতে যখন রোদের তাপে প্রায় কাহিল হয়ে যাচ্ছি, ঠিক তখনই দেখা পেলাম এমন একটা জায়গার যেটা ছিল আমাদের হাইকিং ট্রিপের একটা গেম চেঞ্জার। একদম ভারতের সীমান্তেও ঘেঁষা, নাম না জানা একটা ঝর্ণা। কোনো প্ল্যান ছিল না, কোনো প্রস্তুতিও ছিল না। তবুও সেই মুহূর্তে ঝর্ণার ঠান্ডা পানিতে গা ভিজিয়ে নিলাম আমরা। কিছুক্ষণ সেখানে কাটিয়ে শরীর আর মন দুটোই আবার সতেজ করে নিলাম। তবে ডেস্টিনেশন তখনও অনেক দূর, তাই ঝর্ণাটাকে পেছনে ফেলে আবার শুরু হলো হাঁটা। রোদের তাপে আবারও ঘেমে নিয়ে একাকার আমরা। হাঁটতেও হচ্ছিল কষ্ট, অনেক গরম, প্রচুর রোদ পড়ছে এবং ওয়েদার অনেক আর্দ্র। তো সেই জন্য আমার শার্ট খুলে ফেলতে হয়েছে। অ্যান্ড যদি বৃষ্টি না হয় তাহলে এটা অনেক একটা টাফ একটা ট্রেক হবে। তবে আশেপাশে তাকালেই সেই কষ্টটা যেন একটু একটু করে ভুলে যাচ্ছিলাম। পাশে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়গুলো আমাদের পুরো পথটাই যেন একটা সিনেমার দৃশ্য বানিয়ে দিচ্ছিল। আরো প্রায় 1 ঘন্টা হাঁটার পর পৌঁছে গেলাম তুরংছড়া। এতক্ষণ প্রচন্ড গরমে হাঁটার পর তুরংছড়ার বরফ শীতল পানি যেন শরীরের সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে গেল। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আবারও নিজেদের গুছিয়ে নিলাম, কারণ সামনে এখনো অনেক বাকি। আমাদের চূড়ান্ত গন্তব্য বিছনাকান্দি। মেঘালয়ের এই পাহাড়ি অঞ্চলের সবচাইতে সুন্দর ব্যাপারগুলোর মধ্যে একটা হলো এর আবহাওয়া। কখন যে প্রচন্ড রোদ থেকে হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি নেমে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তুরংছড়া থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঠিক সেটাই হলো। হঠাৎ শুরু হলো প্রচন্ড বৃষ্টি। এতটাই বৃষ্টি যে মুহূর্তের মধ্যেই মেঘালয়ের পাহাড়গুলো সাদা হয়ে গেল, চারপাশ ঢেকে গেল বৃষ্টির পর্দায়। আর সবচাইতে মজার ব্যাপার হলো এই বৃষ্টিতে আমাদের থামতে ইচ্ছে করলো না, বরং ট্রেকিং এর আনন্দটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে সিলেটে ভ্রমণের সবচেয়ে বেস্ট সময় কোনটা, তাহলে আমি বলবো যে মনসুন। আমরা হাইকিং করতেছিলাম বিছনাকান্দির দিকে, আর হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এন্ড বৃষ্টি এত সুন্দর, আমি পিছনে দেখা যাচ্ছে না, পিছনে হচ্ছে বর্ডার এবং তারপর হচ্ছে পাহাড়গুলো পুরোপুরি একদম ঢেকে গেছে বৃষ্টিতে।
বাট বৃষ্টিটা আসলে খুবই এনজয়েবল। আমার সাথে যারা ছিল তারা ছাতা ইউজ করতো, but আমি ছাতা ইউজ করতেছি না। আই এম ট্রুলি এনজয়িং দ্য রেইন। বৃষ্টিতে ভিজে হাঁটতে হাঁটতে আমরা এক সময় এসে পৌঁছালাম একটা ঢালাই করার রাস্তায়। এই রাস্তাটাই আমাদেরকে নিয়ে যাবে সরাসরি আমাদের গন্তব্য বিছনাকান্দির দিকে। হাইকিং করতে এসে ঢালাই করার রাস্তা দেখে একটু অবাকই হয়েছিলাম, তবে কিছু দূর যেতেই বুঝলাম রাস্তাটা আসলে নামেই ঢালাই করা, জায়গায় জায়গায় ভাঙা, উঁচু নিচু, আর বৃষ্টিতে পুরোপুরি কর্দমাক্ত। কিন্তু তখন আর এসব নিয়ে ভাবার সময় নেই। হাইকিং মানেই তো শুধু সুন্দর রাস্তা নয়, বরং কখনো কাদা, কখনো বৃষ্টি, কখনো ক্লান্তি, সবকিছুর মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়। তাই হাঁটতে হাঁটতে, মাঝে মাঝে বিশ্রাম নিয়ে, গল্প করতে করতে আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ততক্ষণে শরীরের প্রায় সব শক্তিই শেষ, কিন্তু সেই মুহূর্তেই সামনে তাকিয়ে দেখলাম আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল গন্তব্যে। সামনে শুধু পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের এক অপার্থিব সৌন্দর্য। আমরা কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে রইলাম, কোনো কথা ছিল না, শুধু ছিল মুগ্ধতা। 3 ঘন্টা হাইকিং এর পরে আমরা অবশেষে পৌঁছে গেলাম বিছনাকান্দিতে, আমাদের ডেস্টিনেশনে। সো এই বিছনাকান্দিতে আসলে এতটা সুন্দর, বা পুরো হাইকিংটা এতটা বিউটিফুল, এতটা মেমোরেবল, যে মানে আপনি যদি এখানে না আসেন আমি আসলে আপনাদেরকে দেখাতে পারবো না যে এক্স্যাক্ট বিউটিটা কি। আমি হয়তো বা আপনাদেরকে কিছু শর্টস, কিছু ভিডিও দেখাতে পারবো যেগুলোর মাধ্যমে আপনি আন্দাজ করতে পারবেন যে এটা আসলে অনেক বিউটিফুল, বাট সামনাসামনি এই জিনিসটা দেখলে আপনার আরও বেশি সুন্দর লাগবে। কিছু কিছু জায়গায় পৌঁছানোর আনন্দটা আসলে জায়গার সৌন্দর্য নয়, সেখানে পৌঁছাতে যে পথটা পেরিয়ে আসতে হয় তার মধ্যেই আসলে সৌন্দর্যটা লুকিয়ে থাকে। সিলেট বর্ডার হাইকিং এর এই যাত্রাটা তাই শুধু একটা ট্রিপ হয়ে থাকলো না, হয়ে থাকলো এমন একটা স্মৃতি যেটা হয়তো অনেক বছর পরেও মনে থাকবে।